ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তের আসামে মানস ন্যাশনাল পার্ক একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত। এখন কথা হচ্ছে আপনি এখানে আসবেন কিভাবে। এখানে আসতে গেলে আপনাকে রেলপথ অথবা বিমানপথে আসতে হবে। রেলপথে আসতে গেলে আপনি এখানে সবথেকে কাছে যে স্টেশনটি সেটা পড়বে আপনার বরপেটা রোড। আর তাছাড়াও সব স্টেশন যেহেতু মানে সব ট্রেন যেহেতু বরপেটা রোডে থামে না, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে নামতে হবে নিউ বঙ্গাইগাঁও স্টেশন, যেখানে মোটামুটি সব ট্রেনই থামে। হাওড়া থেকে কামরূপ, তারপরে অনেক ট্রেন, যেমন কামরূপ, সরাইঘাট, এরকম অনেক জাতীয় ট্রেন আছে। শিয়ালদা থেকে যেমন কাঞ্চনজঙ্ঘা, তারপরে কলকাতা স্টেশন থেকে যেমন হচ্ছে আপনার উইকলি স্পেশাল কিছু ট্রেন আছে, এগুলো আসে। আর যদি আপনি ফ্লাইটে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে গুয়াহাটি আসতে হবে। ইভেন গুয়াহাটি থেকে আপনাকে বাই রোড এখানে আসতে হবে। ওই ডিস্টেন্স ধরে রাখুন 120-30 কিলোমিটারের কাছাকাছি। এখন ঘটনা হচ্ছে মানস অভয়ারণ্য কেন আসবো। মানস অভয়ারণ্য অ্যাকচুয়ালি প্রচণ্ড ডাইভার্সিটিপূর্ণ একটা জঙ্গল, যেটাকে আমরা ন্যাশনাল পার্কও বলি। তো ঘটনা হচ্ছে এখানে সাফারির একটা অদ্ভুত নিয়ম আছে। এখানে কারণ আপনার জঙ্গল এলে সাফারি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাফারি করছি। তো সাফারির ব্যাপারটা হচ্ছে এখানে হাফ ডে আর ফুল ডে, মানে আমাদের ওখানে ওই নর্থ বেঙ্গলের মতো গদে বাঁধা 2 ঘন্টা 1.5 ঘন্টা দিনের একটা সাফারি ওরকম নেই। এখানে একটা সাফারি হয় হাফ ডে। হাফ ডে মানে মোটামুটি ধরে রাখুন 4 ঘন্টা 4.5 ঘন্টার একটা সাফারি। আর ফুল ডে মানে হচ্ছে ভুটানের সাফারি, মানে আপনাকে এখান থেকে ভুটান অবধি নিয়ে যাওয়া হবে। তার জন্য আপনার কিছু পরিচয়পত্র, অল্প কিছু টাকা লাগে, সেটা খুবই সামান্য। কিন্তু ঘটনা হচ্ছে 8 ঘন্টার সাফারি। আর আমরা যারা কলকাতা বা এই সারাউন্ডিংয়ে থাকি তারা সাধারণত এত বড় সাফারির মজা বা এত টাইম ধরে সাফারি করার মজা বা এত বন্যপ্রাণ দেখার মজা আমরা পাই না। তো এই মজা পেতে গেলে আপনাকে মানুষে আসতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর মানুষ আমাদের থেকে খুব একটা ডিস্টেন্স নয়। যদি আপনারা এনজিপি আসেন, এনজিপি আসতে আপনাদের আমি জাস্ট বলছি আর কি, এনজিপি যদি আসেন আপনি শিয়ালদা বা হাওড়া থেকে, তাহলে আপনার লাগবে ধরে রাখুন ওই 10 ঘন্টা। আর মানুষ আসতে আপনার লাগবে ওই 16 ঘন্টা। তো আপনি 6 ঘন্টা এক্সট্রা জার্নি করে আপনি এখানে আসতেই পারেন। আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষের সময়, মানুষ কোন সময় আসবেন। আর মানুষের সময় আমার মতে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের থেকে আপনি এপ্রিল মাস পর্যন্ত এখানে একটা ভালো সময় আছে, যেখানে এখানে আপনি প্রচুর সাইটিং করতে পারবেন, প্রচুর। মানে এখানে ভোরে ভোরে জন্তু জানোয়ার আছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা কী হারে বন্য জন্তু জানোয়ার জীব জন্তু দেখেছি। ঠিক আছে, পাল পাল হাতি, পাল পাল বাইসন, মানে সে চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। তো ঘটনা হচ্ছে এবার আপনি মানুষের থাকবেন কোথায়। মানুষের থাকার প্রচুর অপশান আছে, আর প্রচুর রকমের অপশান আছে। দেখুন, বাজেট ফ্রেন্ডলি কটেজ আছে যেখানে আমরা ছিলাম, আর হাইফাই কটেজ তো আছেই। এবার বাজেট ফ্রেন্ডলি কটেজের যে ডেসক্রিপশন, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেখানে আমি ছিলাম সেটার নাম মানস রায় হোমস্টে। আর যেটা আমার সবথেকে বেশি পছন্দের, যেটা মানুষের প্রাইম লোকেশন, সেটা হচ্ছে মুসা মুসা জঙ্গল রিট্রিট। কিন্তু মুসা জঙ্গল রিট্রিটের একটা প্রবলেম হচ্ছে সবার জন্য সেটা অ্যাফোর্ডেবল কিনা আমি জানি না, কারণ পার ডে 7,500 থেকে 8,000 টাকা ওখানে ভাড়া। কিন্তু একটা কথা আপনাকে হলফ করে বলতে পারি, আপনি যদি মুসা রিট্রিটে থাকেন তাহলে আপনাকে আলাদা করে সাফারি না করলেও চলবে, কারণ সকাল বিকেল যে সাইটিং হয় ওখানে, সামনেটা একটা গ্রাসল্যান্ড আছে বিশাল বড়। এটা নয়, এটা যদিও বা সেই জায়গাটা নয় যেটা আপনারা দেখছেন, এটা একটা ওয়াচ টাওয়ার, এটা বুড়াবুড়ি ওয়াচ টাওয়ার। ওখান থেকে আমরা এটা পেয়েছিলাম, এটাও আমরা সাফারির টাইমে পেয়েছিলাম। বাট যেটা আমি বলছিলাম মুসা জঙ্গল রিট্রিট, যেটা ওখানটা একটা আলাদাই ভাইব। আমরা হেঁটে হেঁটে মুসার সামনে যেতাম, যেখানে আমরা ছিলাম সেখান থেকে হেঁটে হেঁটে আমরা যেতাম। মিনিট 10 মতো লাগতো আমাদের ওখানে যেতে। ওখানে গিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটাতাম। মানে কি দেখিনি আমরা ওখানে, গন্ডার, বাইসন, ওয়াটার বাফেলো, বিভিন্ন রকমের পাখি, ঠিক আছে, ইন্দো চাইনিজ রোলার দেখেছি আমরা ওখানে, ময়ূর তো অজস্র দেখেছি। তারপরে রাইনো, মানে রাইনো তো
বিকেলবেলা গেলে আর কি দেখাই যায় এরকম একটা ব্যাপার, ঠিক আছে। হাতি তো ছেড়েই দিন, মানে কিছু বলার নেই, কেননা মানুষ একটা অলরেডি এলিফ্যান্ট রিজার্ভ। তো এটা কতজন জানেন জানি না আমি। তো আরেকটা যেটা বেস্ট পার্ট মানসের, সেটা হচ্ছে আপনি যদি মানসে সাফারি করেন, আপনি কিন্তু চাইলে ভুটানেও এক রাত্রির গিয়ে থেকে আসতে পারবেন, মানে যখন পারমিট হয়, রয়্যাল মানসের পারমিটও পাওয়া যায়। মানে ভুটানের পার্টটাকে এরা এখানে বলে রয়্যাল মানস, আর ইন্ডিয়ার পার্টটা হচ্ছে মানস। তো ঘটনা হচ্ছে আমি যে নাম্বারটা আপনাকে নিচে শেয়ার করব, আপনি ওনার সাথে কথা বলবেন, বললেই উনি বলে দেবেন 24 ঘন্টার জন্য, মানে আপনি এক রাত্রির ভুটানে বা 2 রাত্রির ম্যাক্সিমাম আপনি ভুটানে থাকতে পারবেন। ওখানে বিভিন্ন ধরনের পাখি আছে, তাছাড়া ভুটানিজ কালচার আপনি ফলো করতে মানে দেখতে পারবেন, মিশতে পারবেন ওনাদের সাথে, একটা আলাদাই ভাইব। তো আমার মনে হয় এর পরের মানে এখন তো যেহেতু এটা এপ্রিল মাস, এই মে মাস সরি, তো এখন ওখানে সিজনটা অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সামনের যে সিজনটা আসছে সেপ্টেম্বর মাসে, এই সেপ্টেম্বর মাসে আপনারা অনায়াসে যেতে পারেন মানসে। মানসে গিয়ে আপনারা ওখানে চুটিয়ে মজা করতে পারেন। সাফারি তো অসাধারণ অভিজ্ঞতা, আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সময় আমরা বোর হইনি, মানে সাফারিতে কোনো সময় বোর হয়েছি, ভালো লাগেনি, এরকম হয়নি, ঠিক আছে। এরকম হয়তো আপনাদের সাথেও হবে না। আর একটা কথা, সেটা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম থেকে মার্চের শেষ অবধি যদি আপনারা যান, আমি বলতে পারি হলফ করে, আপনারা চোখে যা দেখে আসবেন আপনাদের আবার যেতে বাধ্য করবে। কারণ আমি প্রায় বছরে একবার করে হলেও যাই, চেষ্টা করি, কারণ আমি আগের বছরও গেছি, এবছরও গেছি, হয়তো আগামী বছরেও যাব। তো আমার একটা খুবই পছন্দের জায়গা, সেই পছন্দের জায়গা থেকেই আপনাকে এইগুলো সাজেস্ট করা। আর এই যে হাতিটা, বাচ্চা হাতিটা আপনি দেখছেন, এই হাতিটার মা অ্যাকচুয়ালি মারা যায়। তো তারপরে এই বাচ্চা হাতিটিকে ফরেস্ট গার্ডরা রেস্কিউ করে, তারপরে ওকে এনে রেস্কিউ সেন্টারে রেখেছে। তো ওখানেই ও খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খেলছে তেলছে, এই হচ্ছে ঘটনা। আর ওর দেখভাল পুরোটাই ফরেস্ট করে। এখানে ওর জন্য চাইলে আপনি ডোনেট করতে পারবেন। আরেকটা ঘটনা হচ্ছে, মানুষের যে ডাইভার্সিটি সেটা অসাধারণ। আর আমাদের সামনে না, এই যে সিনটা আপনি এখন দেখছেন, এটা না আমি প্রায় ধরে রাখুন খুব বেশি হলে 30 থেকে 40 ফুটের মধ্যে এই ডিস্টেন্সে এই সিনটা আমরা দেখেছি। এবার আপনি নিজে ভেবে দেখুন, এই সিনটা যদি আপনি দেখেন আপনার কেমন লাগবে, আলাদা করে বলার কিছু নেই। কারণ এইরকম এই জাতীয় যে কোনো সিন আমরা টিভির পর্দাতেই দেখেছি। এখানে প্রায় ধরে রাখুন 50 থেকে 60টা হাতি আছে, যা আমরা দাঁড়িয়ে গেছিলাম আর আমাদেরকে দেখছে তারা রীতিমতো, তারপরে ওরা পেরোচ্ছে। না আমরা ওদের কাছে থ্রেট, না ওরা আমাদের কাছে থ্রেট, আমরা জানি না, বাট আমাদের খুব ভালো লেগেছিল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে এই জিনিসটা উপভোগ করেছি। আর মানুষের থাকার জন্য মোটামুটি ধরে রাখুন প্রত্যেক পার্সন অনুযায়ী একটা হিসাব হয়, কটেজ হিসাবে একটা হিসাব হয়। তো এইগুলো জানার জন্য আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, অথবা আপনি আমাকে কমেন্টও করতে পারেন। আর আমি চাইবো আপনারা যারা আগামী দিনে আসবেন মানসে বা যাবেন, তারা আমি নিচে যে নাম্বারটা দিচ্ছি তার সাথে একবার কন্ট্যাক্ট করে কথা বলে নেবেন। আপনাদের কাছে সব রকম কোয়ারিজ, আপনাদের সব রকমের যত যা জানার আছে সব উনি আশা করছি ফুলফিল করে দিতে পারবেন। কেননা উনি একজন রিনাউন ওখানকার, মানে ওখানকারই বাসিন্দা, ওনারই হোমস্টে, ওনার বাড়িতেই আমরা ছিলাম। আগে হোমস্টে ছিল, এখনও হোমস্টেই আছে, কিন্তু ওটাকে কটেজে মানে উনি আপগ্রেড করেছেন। তো ভালো লাগবে, আমাদের তো যথেষ্ট খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। আর আমরা প্রচণ্ড বৃষ্টিও পেয়েছি, আবার রোদও পেয়েছি। আর ঘটনাসূত্রে বলে রাখি, আজকে এইটুকুনি, আবার কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। আমি অম্লান, আপনারা সবাই ভালো থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যদি মনে হয় কোনো উপকার হলো বা ভালো লাগলো সাবস্ক্রাইবটা করলে করবেন, কোনো জোরাজুরি নেই। ভালো থাকবেন, নমস্কার।